নমস্কার, সোজা সাপটায় বিপ্লবে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। ঠিক রাত্রি 10টা বাজলেই যেমন আমি এই সোজা সাপটা বিপ্লব নিয়ে চলে আসি, দিনের বাছাই করা যে খবরগুলো অন্তত আলোচনা সাপেক্ষ তাই নিয়ে। আজকে সারাদিন হলোটা কি বলুন তো, আজকে সারাদিন কিন্তু একটা মজার জিনিস হয়েছে, যেটা নিয়ে বলতে বাধ্য হচ্ছি আমি। সেটা হচ্ছে আজ সারাদিন যে বিষয়টা নিয়ে মানে উত্তাল, বাংলা বলতে গেলে উত্তাল, সেটা হচ্ছে যে আমাদের জানেন যে একটি বুথের মানে একটি বিধানসভার নির্বাচন কমিশনার করে দিয়েছিল, পুনরায় ভোটের জন্য ঘোষণা করেছিল। তাদের সেই কেন্দ্রের ভোটের জন্য আগামী 21 তারিখ ভোট হওয়ার কথা, একদম পরিষ্কার। কিন্তু শেষ সময় কি শোনা গেল আপনারা জানেন, এই কেন্দ্র নিয়ে ভীষণভাবে সারা বাংলায় এই কেন্দ্র নিয়ে ভীষণভাবে আলোচনার একটা জায়গায় রয়ে গেছে। কারণ কি, এই কেন্দ্রের প্রার্থী যিনি, তার নাম জাহাঙ্গীর। কে জাহাঙ্গীর? এই জাহাঙ্গীর যদি বলা যায় যে তৃণমূলের যে সুপ্রিমো বলবো না, তৃণমূলের যে যুবরাজ, সর্বভারতীয় যিনি সভাপতি, তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম বাহাত হচ্ছেন এই শেখ জাহাঙ্গীর। কিন্তু এই শেখ জাহাঙ্গীরকে নিয়ে আলোচনা কেন? আসল পুরো যদি পশ্চিমবঙ্গের মধ্যে যদি দেখেন, তাহলে সবচাইতে বেশি ভোট লোকসভায় জিতেছিল এই ডায়মন্ড হারবার থেকে। আর এই জেতার কারিগর যিনি ছিলেন, যেটা রাজনৈতিক মহলে আলোচনা হয়, এই জেতার যিনি কারিগর ছিলেন, সেই কারিগরটা হচ্ছে আর কেউ নয়, তার নামটা হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের নামে একাধিক অভিযোগ আছে। অভিযোগটা কি? জাহাঙ্গীরের নামে অভিযোগ যে জাহাঙ্গীর এই এলাকাগুলোতে, বিশেষ করে এই ফলতা বিভিন্ন অঞ্চলে সে ভোট করতে দেয় না। ভোট কৌশলী যদি বলা যায়, ভোট কৌশলী। সে যেটা বলবেই সেখানে। এই জায়গায় দাঁড়িয়ে বিগত নির্বাচনের সবচেয়ে বড় সাফল্যের বড় কারণ হচ্ছে জাহাঙ্গীর। কিন্তু যদি দেখেন, সেই নিরিখেই যদি দেখা যায়, তাহলে কিন্তু এবার বিজেপি এই দক্ষিণ 24 পরগনায় বেশ কয়েকটা আসন কিন্তু তারা ছিনিয়ে নিয়েছে। তাহলে বিজেপিরও এখানে আলাদা করে ভোটার রয়েছে। ভোট দিতে পারলে তারা কিন্তু, যে গত নির্বাচনের ক্ষেত্রে মানে এই যে নির্বাচনের ক্ষেত্রে যেটা দেখা গেছিল, যার জন্য পুনরায় আবার ভোটের নির্বাচন কমিশন ভোটের জন্য বলেছেন, সেটা হচ্ছে যে আমরা দেখেছি সেখানে ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে, কোথাও বা যেখানে ভোট দেবেন সেই জায়গায় টেপ লাগিয়ে দেওয়া হয়েছে, বিজেপির যে সিম্বল তার উপর টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি আমার সাউন্ড শুনতে পারেন তাহলে একটু জানাবেন, কারণ আমি জানি না কিন্তু আমার সাউন্ড আমি শুনতে পাচ্ছি কিনা। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু একটু শুরু করতে দেরি হয়েছে, তার কারণ হচ্ছে আপনারা জানেন যার উপর নির্ভর করে আমাদের এই প্রোগ্রামটা চলে, সেটা হচ্ছে সেইটা হচ্ছে যে যেটার উপর নির্ভর করে চলে, সেটা হচ্ছে যদি বলি সেটা হচ্ছে নেট পরিষেবা আজকে ভীষণভাবে খারাপ ছিল প্রথম থেকে, যার জন্য আমরা সেইভাবে চালু করতে পারিনি। কিন্তু এখন যেটা আপনাদের বলতে পারছি যে আপনারা যারা লাইভ দেখছেন তারা যদি বলতে পারেন যে সাউন্ড ঠিকঠাক পাচ্ছেন কিনা, শুনতে পারেন তাহলে একটু জানাবেন, কারণ আমি সেটা হচ্ছে একদম। এবার যেটা হচ্ছে, যেটা আপনাদের জানাতে চাইছিলাম, যে আজকে কিন্তু অদ্ভুত কথা বললেন, যেটা বললেন আর কি, যে আজকে সেই জাহাঙ্গীরকে নিয়ে আজকে খুব সুন্দর নির্বাচন প্রক্রিয়া নিয়ে আজকে খুব সুন্দর এক একজন মতামত পাঠিয়েছে আমাকে। সেই মতামতের পরিপ্রেক্ষিতে বলতেই পারি, ফলতা বিধানসভা উপনির্বাচনের আগে প্রার্থী জাহাঙ্গীর খানের মনোনয়ন প্রত্যাহার নিঃসন্দেহে বড় রাজনৈতিক বার্তা বহন করছে। সাধারণত কোনো রাজনৈতিক দলের ঘোষিত প্রার্থী ভোটের ঠিক আগে সরে দাঁড়ালে তা ব্যক্তিগত সিদ্ধান্ত হিসাবে দেখা হয় না। তার পেছনে বৃহত্তর রাজনৈতিক সমীকরণ, কৌশল ও চাপের রাজনীতি কাজ করে বলে মনে হয়। অশান্তি এড়ানো, জাহাঙ্গীর খান যে কারণে বলছে অশান্তি এড়ানো, উন্নয়নের স্বার্থে তিনি সরে দাঁড়িয়েছেন। আজকে জাহাঙ্গীর খানের কথা আমরা শুনলাম। জাহাঙ্গীর খান বললেন
যে কথাটা বললেন সেই কথাটা ঠিক মনোপুত হলে না। সেই কথা তিনি কি কথা বললেন, তিনি কথা বললেন যে তিনি ফলতার উন্নয়নের স্বার্থে তাকে আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতিশ্রুতি দিয়েছে ফলতার মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সোনার বাংলা গড়বেন এবং নানা রকম সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি, উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে তিনি তার প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন। কিন্তু প্রার্থীপদকে এইভাবে প্রত্যাহার করে নেওয়া যায়? ব্যাপারটা কেমন ছেলে মানুষই মনে হচ্ছে আপনাদের, তাই তো? কারণ প্রার্থীপদ প্রত্যাহার করতে গেলে নমিনেশন উইথড্র করে নিতে হবে, আর নমিনেশন উইথড্র করার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। তাহলে এটা কেমন যেন অদ্ভুত একটা, আমরা বিগত দেখুন আজকে সমালোচনা করতে হয় এই নয় যে তৃণমূল চলে গেছে বলে আমরা তার সমালোচনা করছি, তা নয়, যেটা সত্যি সেটা তো বলতেই হবে। আমরা বিগত দিনে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার মুখ্যমন্ত্রীর পদ তিনি ছাড়বেন না বলে তিনি পদত্যাগ দিলেন না, এরকম একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা দেখলাম। হ্যাঁ, আবার তারপরে যেটা দেখলাম নমিনেশন উইথড্র না করে তিনি এক প্রকার প্রেসের সামনে বলে দিলেন তিনি যেহেতু বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী উন্নয়ন চাইছেন, তাই সেই উন্নয়নের স্বার্থে আমি আমার প্রার্থী উইথড্র করে নিচ্ছি। এটা 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 কেন করলেন? আজকে এই নিয়ে কিন্তু বিধায়করা, যারা তৃণমূলের নির্বাচিত বিধায়ক যারা আছেন, তারা কিন্তু একটা মিটিংয়ে বসেছিলেন, মমতা ব্যানার্জির বাড়িতে একটা মিটিংয়ে বসেছিলেন। সেইখানে কিন্তু এই বিষয় নিয়ে কথা হয়, সবাই এই বিষয় নিয়ে কথা বলে। অনেকে কথাও বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে সঙ্গে কথা বলুক, জাহাঙ্গীরের সঙ্গে কথা বলুক। জাহাঙ্গীরের কোথাও গিয়ে ক্ষোভ মনে হয়েছে যে এই উপনির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে যে প্রত্যাশাটা করেছিল যে ডায়মন্ড হারবারের যিনি যুবরাজ, ডায়মন্ডের যিনি সাংসদ, তিনি অন্তত এই সময় আসবেন এবং তার কিছু ভূমিকা হয়তো দেখা যাবে, কিন্তু সেইটা দেখা যায়নি। আর সেই দেখা না যাওয়ার কারণে কোথাও মনে হয়েছে তিনি অনেকটা, যেটা বারবার দেখুন বিজেপি যখন ক্ষমতায় এসছে তার আগ্রাসন নীতিতে বড় মাছ সবসময় ছোট মাছকে গিলে খাবে। এতদিন এরা জানতো কুয়োর ব্যাংক যেরকম থাকে আর কি, ডোবার ব্যাংক যেরকম থাকে, সেরকম ভেবেছিল সেই এলাকার অনেক বড় ক্ষমতাশালী, বাংলাটা তার হাতের মুঠোয়, কিন্তু সে জানে না যে এটা নয়, বড় একটা। এবার বিজেপির সেই আগ্রাসনে কিন্তু বাধ্য হয়েছে, এক প্রকার বলতেই পারেন যে বাধ্য হয়েছে শাহজাহান স্যারেন্ডার করতে। আজকে কুণাল ঘোষ আজকে খুব ভয়ঙ্কর বিবৃতি দিয়েছে। কুণাল ঘোষের বিবৃতি হচ্ছে যে এই ঘোষণাটা একজন প্রার্থী করেছে, সে তার ব্যক্তিগত মতামত থেকে করেছে, রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তো তা করেনি। সুতরাং শুধু এই যে উইথড্র করে নিয়েছে, এটা জাহাঙ্গীর নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু যেটা বলার হচ্ছে যে যেখানে 7 লাখ ভোটে যে এলাকায় জয় হয়, সেই এলাকায় একজন প্রার্থী এরকম করে তিনি যখন উইথড্র করে নেন একদম ভোটের আগের দিন, তখন সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন কিন্তু অনেকগুলো সামনে চলে আসে। এইটা একটা বড় বিষয়। যে এবার আমি চাইছি যে এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই মুহূর্তে সেটা আমার ভীষণভাবে দেখার প্রয়োজন। এবার কুণালবাবুর এই বক্তব্য ঘিরে শুধু কুণালবাবুর নয়, দলের অন্দরে কেউ কেউ বলছে জাহাঙ্গীর যখন দলকে না জানিয়ে এই ধরনের একটা সিদ্ধান্ত নিলেন, তাহলে জাহাঙ্গীর কেন, অসংখ্য ধন্যবাদ সঞ্জয় দত্ত, জাহাঙ্গীর কেন দল তাকে বহিষ্কার করবে না? এটা দলের অনুমতি না নিয়ে কেউ যদি তার প্রার্থীপদ প্রত্যাহার করে দেয়, সেইটা তো দলের অবমাননা করা। সেক্ষেত্রে দল কেন জাহাঙ্গীরকে বহিষ্কার করবে না? এটা একটা বড় বিষয় এবং এই সাবজেক্টটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমার বক্তব্য হচ্ছে, দেখুন এই মুহূর্তে জাহাঙ্গীর এই মুহূর্তে বাংলার একটা বড় খবর। পাশাপাশি একটা জিনিস আপনারা সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই খেয়াল করছেন, কয়েকদিন ধরে নিশ্চয়ই খেয়াল করছেন যে এই সামনে আমাদের কুরবানি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের উপর এই কুরবানিটাকে ইস্যু করার চেষ্টা করা হচ্ছে। ভালো করে বুঝবেন, উড়িষ্যার একটি ছবি, আন্দোলনের ছবি দেখা যাচ্ছে, যেখানে সবুজ হলুদ পতাকা নিয়ে একদল মহিলা
চিৎকার করছে তাদের আন্দোলনের জন্য এসডি অফিসের সামনে, সেই ছবিটাকে দেখিয়ে দেওয়া হলো এটা শুভেন্দুর বাড়ির সামনে বাংলার হিন্দু মহিলারা আন্দোলন করছে, এবং সেখান থেকে কাট করে একটি ছবি লাগানো হলো যে এক হিন্দু মহিলা বলছেন যে তিনি, এত মজার বিষয় যে তারা যদি গরু না বিক্রি করতে পারে তাদের বিষ খেয়ে মরতে হবে। তাহলে বুঝুন এই যে কথাগুলো, একটা কথা হচ্ছে যে একটা মানুষ একটা চিন্তায় থাকে তার ব্যবসার লাভ লস নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে তার অভিব্যক্তি যেটা হবে। আর সবচেয়ে বড় কথা, এই খবরটি প্রথম সারির কোনো চ্যানেল, টেলিভিশন চ্যানেলের লোক নেই, প্রতিনিধি নেই, বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ার একদম স্পেসিফিক্যালি কয়েকটি মানে সোশ্যাল মিডিয়ার বুম খালি এই বিষয় নিয়েই ঘুরতে দেখা যাচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। আবার একটা ছোট্ট গেম খেলে ফেললেন, যে গেমটা খুব ফ্যাক না। কারণ সবচেয়ে বড় কথা, যেটা প্রচার করে দেওয়ার চেষ্টা চলছে, একদম ডাইরেক্ট বলছি, যেটা প্রচার করে দেওয়ার চেষ্টা চলছে যে এই যে প্রসূতিদান এই প্রক্রিয়াটা বিজেপি সরকার লাগু করেছে, একদম না। এই বিষয়টা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, রাজনৈতিক ইস্যু করে একদল মানুষ তারা তাদের মাটির খোঁজার চেষ্টা করছে। আপনাদের আবার বলছি, এটা 1955 সালের সেটা তোলা হয়, কোর্টে তোলা হয়, এবং এটাকে বিগত 2016 সালের পরে এটা ইমপ্লিমেন্ট হয়। কিন্তু সেইটাকে বিগত সরকার তাদের ভোটের রাজনীতিতে, একদম পরিষ্কার কথা বলে দিই, তাদের ভোটের রাজনীতিতে তারা কিন্তু মানে যদি বলেন এটাকে সামনে আনেনি। কেন আনেনি? কারণ ভোট বড় বাড়াই। অনেকেই বলছে, সঞ্জয়বাবু মন্ত্রক অনেকেই বলছে জাহাঙ্গীরকে বিজেপি ভয় দেখিয়ে সরতে বাধ্য করেছে। এ ব্যাপারে আচ্ছা একদম পরিষ্কার কথা বলি, দেখুন বলতে তো দ্বিধা নেই, এই মুহূর্তে 207খানা সিট নিয়ে বিজেপি ক্ষমতায় চলে এসছে, রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। আমরা পরপর যে প্রক্রিয়াগুলো দেখলাম, যে প্রক্রিয়াগুলো বাংলার বুকে হলো, প্রচুর পরপর ঘটনাগুলো হলো, এবং সেইভাবে পুলিশ যেভাবে ঘটনাটা হ্যান্ডেল করলেন। বিগত দিনে জাহাঙ্গীর একটা আতঙ্ক ছিল, দক্ষিণ 24 পরগনার শেষ কথা বলতো জাহাঙ্গীর। সেইখানে জাহাঙ্গীরের ক্ষমতাকে খর্ব করতে একাধিকভাবে প্রশাসনিক চাপ তো ছিল এলাকায়, এবং সবচেয়ে বড় কথা, জাহাঙ্গীরকে এই প্রশাসনিক মানে পুলিশি চাপে রাখার, মানে এই যে র্যাব এবং পুলিশ দিয়ে ঘিরে রাখার ফলে সাধারণ মানুষ, মানে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা তাদের ভোট না দিতে পারার যন্ত্রণা পড়েছে, এবং মুসলিম সম্প্রদায়েরও মানুষ ভোট না দিতে পারায় তাদের যন্ত্রণার কথা বলেছে। এই বিষয়টা বলার পর যখন পথে বহু মানুষ নেমে পড়ে না, তখন কোথাও গিয়ে মাথায় স্ট্রাইক করে যে এটা তো ঠিক, এরপরে ভোটের দিন কি হবে, আগের দিনটা তো পেরিয়ে গেছিল, এবার তো সর্বশক্তি দিয়ে ম্যান টু ম্যান কিন্তু এখানে ফোর্স নামানো হবে। তখন কি পারবে? আর যদি না পারে সেক্ষেত্রে তো একটা ভয়ঙ্কর উলটপুরন হয়ে যাবে। আরও একটা ব্যাপার হচ্ছে, যেটা এটা জাহাঙ্গীরের ব্যাপার, জাহাঙ্গীরের উপরে যে ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে জাহাঙ্গীর কিন্তু বাধ্য হয়েছে পিছু হটতে। আচ্ছা একটা কথা আপনাদের মনে হয় না যে গতকাল শুভেন্দুবাবু ওখানে গেলেন, শুভেন্দুবাবু ওখানে প্রচার করলেন, চিৎকার করে তিনি ইসেকে খুঁজলেন, কাকে খুঁজলেন? যুবরাজকে খুঁজলেন, কোথায় কোথায় তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই করলেন, বেশ নাটকীয়ভাবে করলেন, মানুষের মধ্যে মিশে গেলেন। কোথাও গিয়ে জাহাঙ্গীর আর এই অধিকারী বাবুর মধ্যে কোনো একটা সেটিং হয়ে যায়নি তো? আপনারা কি বলেন? আমাদের এটা একটা চিন্তা ভাবনা। কারণ দেখুন, পরবর্তীকালে জাহাঙ্গীরকে দক্ষিণ 24 পরগনায় থাকতে গেলে, সরকার যেহেতু বিজেপির, থাকতে গেলে যে একাধিক ঘটনা ঘটেছে, বিগত দিনে যে একাধিক ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনায়, এই ফলতায় বিভিন্ন হিন্দু পরিবারগুলোর উপর যে নৃশংসতা হয়েছে, সেইটা ভাবা যায় না। এটা যারা সাংবাদিকতা করেছে, যারা ফলতায় গেছে, ফলতায় বিভিন্ন জায়গায় ঘুরেছে, তারা জানে জাহাঙ্গীর এখানে শেষ কথা বলতো, মহিলারা ভয় পেত। এবং এই নির্বাচনের আগে ঘোষণা করে দেওয়া হয়েছিল যারা
এখানে ফ্ল্যাগ ধরবে, বিজেপির ফ্ল্যাগ ধরবে, তাদের বিরুদ্ধে ভোটের পর 4 তারিখের পর কি হবে। কিন্তু ছবিটা যেই উল্টে গেল, সরকারটা যেই পালা বদল করলো, বুঝলো এবার উলট পুরাণ হচ্ছে, অর্থাৎ এবার ঘটনা ঘটছে। যারা এতদিন জোর করে বুথ দখল করেছে, যারা এতদিন জোর করে হিন্দু মানুষগুলোর উপর অন্যায় করেছে, শুধু হিন্দু নয়, একদম নিরীহ মুসলিম মানুষদের প্রতি ওখানে অন্যায় করা হয়েছে, যারা খেটে খায় তাদের, আমি অন্তত জানি জামাল উদ্দিন বলে এক ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, যে তার জমি নিয়ে নেওয়া হয়েছে এবং সেই জমিটি তাদের লিখিয়ে দেওয়ার জন্য আটকে রাখা হয়েছে তার মেয়ে বউকে। এমনভাবেও সে এসে আমার কাছে কান্নাকাটি করছে। হ্যাঁ, তার একটা দোষ ছিল, সে এলাকার 5টা ছেলেকে চাকরি দেবে বলে একটি সংস্থায় বিশ্বাস করে সেখানে টাকা লগ্নি করেছিল, তাদের টাকা লগ্নি ছিল, গ্যারান্টার হয়েছিল। পরবর্তীকালে জাহাঙ্গীর এই জমি এবং পরিবারের উপর চাপ দিয়ে জমিটা, তার অনেকটা জমি লিখে নেবার চেষ্টা করে। বিষয়টা হচ্ছে, দেখুন কারা, আপনাদের একটা মনে রাখতে হবে, আজকে জাহাঙ্গীর বাধ্য হয়েছে, কিন্তু তাতেও কি জাহাঙ্গীর কোনোভাবে সুস্থির নিঃশ্বাস নিতে পারবে? ভোট পরবর্তীকালে জাহাঙ্গীর যে অত্যাচার করেছে, তা কি জাহাঙ্গীরকে কোনো রকম স্টেপ নেবে না? কিন্তু জাহাঙ্গীর যে দলটা করলো তারপর সেই দলের কি ভূমিকা রইল? আজকে তো সত্যি কথা বলছি, যে ব্যারাকপুরের কথা বলুন, আমি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তৃণমূল হেরে গেছে সেইখানে তাদের কর্মীদের কথা ভাবুন। যে কর্মী মহিলারা সামনে দাঁড়িয়ে যা বলতে বলেছে তাই করেছে, যে এইভাবে ব্যক্তিকে হ্যাকেল করো। আমি একদম আপনাদের অগ্নিমিত্রা পালকে বিভৎসভাবে আসানসোলে যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে আপনারা ভাবতে পারবেন না। শঙ্কর ঘোষকে যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে উত্তরবঙ্গে ভাবার বাইরে। যে কোনো বিজেপি প্রার্থী যখনই বেরিয়েছেন, প্রচারে বেরিয়েছে, তার এলাকায় মানুষের অভাব অভিযোগ জানতে যখনই গেছেন, তখন একদল মানুষ একদম ঝাঁপিয়ে পড়েছে। সেই মানুষগুলো, দলের হয়ে যেই মানুষগুলো দলের কথা শুনে যারা ঝাঁপিয়ে পড়েছিল, তারা তো অনেক কথা বলেছে সেদিন। তারা ভাবতে পারেনি যে এরকমভাবে সরকারটা বদলে যাবে। তারা ভেবেছিল এই সরকার থেকে যাবে, আমরা আরও কিছু সুযোগ। কিন্তু তাদের যে এখন জীবন বেঁচে থাকার যে আগামী দিন তারা কি করবে, কেন অনেক কুবাক্য বলুন, কুশব্দ বলুন, তারা বলেছে। ব্যারাকপুরের মহিলারা যেভাবে যে বিজেপির বিধায়ককে যেভাবে অসম্মান করেছেন, জয়ের পর তো তারা নিজেরাই সাথে সাথে মানে হাত ধরে নিয়েছেন। এটা তো খুব স্বাভাবিক। এই যে কর্মীরা যারা দলের হয়ে ভোটের আগে লড়াই করেছিল, এজেন্ট হয়ে বসেছিল, যারা মাইকের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেছিল, মানে হুঁশিয়ারি দিয়েছিল, তাদের কথা ভাববেন কোথায়? তারা কোথায় একবারও ভেবেছেন? সেই কর্মীগুলো, যেই কর্মীগুলো প্রাণপাত করেছে পোস্টার লাগানো থেকে, ঝান্ডা লাগানো থেকে, বিজেপির কর্মীদের হুমকি দেওয়া থেকে, এবং এক্সট্রা আরো কিছু। সেই সব কর্মীরা কোথায় একবারও ভেবে দেখেছেন? পাড়ায় খুঁজলে এখন তাদের পাবেন না। তারা হয় এলাকা ছাড়া হয়ে গেছে, আর নয় তারা আত্মগোপন করে বসে আছে, কারণ দল তাদের পাশে নেই। দলের অবস্থান এখনো পরিষ্কার হয়নি। কুণালবাবু কথা বলছেন অনেকটা যেন ওই ধরি না ধরির ব্যাপার। জাহাঙ্গীরকে নিয়ে বলছেন ওখানে তো 7 লক্ষ ভোটে জিতেছে, সুতরাং জাহাঙ্গীরের এইভাবে ছেড়ে দেওয়ার মানেটা কি? জাহাঙ্গীর কোনো রাজনৈতিক চাপে পড়েছে? জাহাঙ্গীর কি ভয় পেয়েছে? যখন বলল ঝুঁকে গানে হি পুষ্পা, ঝুঁকে গানে হি, হঠাৎ করে পুষ্পা এরকম ভাবে মাথা ঝুঁকিয়ে দিল কেন? এই অন্দরে রাজনৈতিক বিশ্লেষক বলুন আর রাজনৈতিক নেতারা বলুন, শাসক দল, বিরোধী দলরা, তারা কিন্তু খুঁজে বেড়াচ্ছে আসল রহস্যটা কোথায়। তো এই নিয়ে থাকবে, জাহাঙ্গীরের এই আলোচনা নিয়ে তো থাকবেই। জাহাঙ্গীর বুঝতে পেরেছে যে ভোট যদি সবাই দেয় তাহলে হয়তো এখান থেকে জিতে আসাটা কঠিন হবে, হয়তো সেই কারণেই জাহাঙ্গীর বেরিয়ে এসেছে। কিন্তু এটাও ঠিক, জাহাঙ্গীর যদি ভোটে দাঁড়িয়ে হেরে যেত, সেখানটায় জাহাঙ্গীরকে আরও বিপদে পড়তে হতো। তার আগেই জাহাঙ্গীর উইথড্র করে নিয়ে কিছুটা অন্তত পিঠ বাঁচালেন বললে কেউ মনে করছেন। আরও একটা বিষয় হচ্ছে যে আপনাদের যেটা নিয়ে আরও কথা বলা রয়েছে, সেটা হচ্ছে, দেখুন আজকে দিন ভোর খবর বলতে খবরের উপরেই আমরা ছিলাম। দিনভর খবরের বিভিন্ন আলোচনার মধ্যেই আজকে থেকেছি, কিন্তু বাংলার
যতগুলো খবরের আলোচনা হয়েছে তার মধ্যে এইটি একটি, আর অভয়াকাণ্ড যদি বলেন, আজকে অভয়াকাণ্ড কোর্টের রেজাল্ট আজকে অনেকটাই বাংলার মানুষের প্রত্যাশা, সবাই তাকিয়েছিল কিন্তু এই পানিহাটির দিকে। রত্না দেবনাথ, অভয়ার মা রত্না দেবনাথ তাকিয়েছিলেন, মানে রত্না দেবনাথের এই যে মেয়ের বিচার পাওয়া নিয়ে তাকিয়েছিলেন। 3জন আইপিএস অফিসার যখন সাসপেন্ড হলেন, আজকে যখন সঞ্জীব ঘোষকেও এই ইসের মধ্যে আনা হলো, আস্তে 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 এক এক করে যখন সামনে আসছে, তখন কিন্তু মানুষ প্রত্যাশা দেখছে। তবে আমরা সাংবাদিক হিসাবে এইটুকু বলতে পারি, আসলে না, কোথাও আমরা সাংবাদিকরা স্বস্তি নিতে পারি না। কারণ এর আগেও আমরা দেখেছি রিজানুরের ক্ষেত্রে 20 বছর হয়ে গেছে, আজও কিন্তু রিজানুর ঘটনার কিন্তু রিজানুর মা আজকে মরে গেছে। রিজানুর যে দাদা এমএলএ হয়েছিল, কাকা এমএলএ হয়েছিল, তিনিও আজকে এই দলে নেই, আজ তিনি প্রার্থী পায়নি। বিচার প্রক্রিয়া নিভৃতে কেমন যেন একদম, 20 বছরে একটা বিচার হয় না, এটা কখনো হতে পারে? তার মানে তদন্তে কোথাও তো একটা থাকেই। যে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, রিজানুর মতো অভয়াকাণ্ডটাও এইরকম প্রদীপের মতো জ্বলে উঠে আবার নিভে যাবে না তো? সেই প্রত্যাশা নিয়ে আমরা থাকবো। আজ এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা জানাবেন।